বিয়ে হয়ে গেল সন্ধ্যা লগ্নেই। ফাল্গুন মাস, মাসের শেষ। সানাইওয়ালা চোখ বুজে ঢোলে ঢোলে বাজিয়ে চলেছে সেই চিরপরিচিত গানখানি, চোখের বানে বিঁধলে পরাণ, এখন প্রাণে বাঁচি না। সানাইয়ে রঙের সুর, আর বাতাসে ইতিমধ্যেই লেগেছে সুর উদাস চৈত্র বাউলের। যেন ঘরের কোণে সুখসজ্জায় ডাক পড়েছে রিক্ত মহানন্দ ঘরছাড়া সন্ন্যাসীর। বিয়ে হলো শহরতলির আধাপল্লী এক জায়গায়। বিয়ে বাড়ির আলোর আর মানুষের ভিড়ে উদাস হাওয়া চলেছে গান করে আপন মনে। চোখের জলে হেসে হেসে মর্মরিত সে সুর বাড়িটার বকুলের বাতাসে, চাঁপা গাছের ঝাড়ে। সবাই খুব খুশি। সন্ধ্যা লগ্নেই বিয়ে শেষ। রাত্রি 9টার মধ্যেই খাওয়া দাওয়ার পালাও চুকে গেল একরকম। কলকাতার বরযাত্রীরা কলকাতার মানুষ। 20 মাইল দূর মফস্বল, যেন কত দুস্তর ব্যবধান। ট্রেন ধরতে পেরে সবাই খুশি। বর শুধু খবর পাঠিয়েছিল তার বন্ধু দীনেশ বরযাত্রী এসেছে, সে যেন আজ না যায়। বরকে নিয়ে আসা হয়েছে বাসর ঘরে। বর বেশ সুপুরুষ যুবক, নাম শিবেন। খুবই সপ্রতিভ আর সাবলীল। অসংকোচ কথা ও হাসিতে বাসর প্রায় একলাই তুলেছে মাতিয়ে। কইয়ে বলিয়ে বলে ইতিমধ্যে নাম করে ফেলেছে, একেবারে চোখে মুখে কথা। কলকাতায় প্লাইউডের ব্যবসা করে টাকা করেছে বিস্তর, যাকে বলে বড়লোক জামাই। সেজন্য চালে একটু মাত করে ফেলা অতি সপ্রতিভতা। কোণে আছে পাশে গাঁটছড়া বাঁধা, মেয়েটিও একটু বাছাই, অর্থাৎ সুন্দরী। হাতে পায়ের গোছে, চোখে মুখের ধারে সুবাঁধা মস্ত খোঁপায় সে রূপসী। তার উপরে যেটুকু ভার সেটুকু হলো তার অলংকার, প্রসাধন ও সিল্ক শাড়ি সজ্জা। নাম তার রানী। কটাক্ষ ঝিলিকে আর হাসি টেপা ঠোঁটে বোঝা যাচ্ছে সে বেশ খুশি। মেয়েরা বাসর জাগাতে বসেছে আসর জাঁকিয়ে। নিরঙ্কুশ মেয়েদের রাজ্যে অসংকোচে একলা শিবেন মেতে গেছে মজলিসে। শালি আছে নানান শ্রেণীর। রানীর সহোদরা থেকে পিস্তত মাস্তত নানান সম্পর্কের বোন, তাছাড়া বান্ধবীর দল, আর সকলেই বাসর ঘরের উপযুক্ত, অর্থাৎ ডাঁসা। বয়সে কম বেশি ঢল খাওয়া দলে আছে বিবাহিতা শালি ও শালাজ বাহিনী। বয়সে ঢল হলেও চোখে মুখে কথায় কেউ কম নয়। এদের মধ্যে বিশেষ করে আছে বাণী, রানীর বিবাহিতা দিদি। সে আছে শিবেনের পাশে, শুধু বাসর জমাবার জন্যে নয়, বরকনের সামাজিক নিয়ম কানুনের পরিচালনও তার হাতে। একে নমস্কার করো, রূপর জাতিটা হাতছাড়া করো না ভাই শিবেন, কাজুল্লতাটা খোঁপায় গুজে রাখ রানী, এইসব বলছে মাঝে মাঝে। তাছাড়াও আছেন ছানি পড়া চোখ রাতকানা রানীর বুড়ি দিদিমা। পাকা রসের বাড়াবাড়ির মুখে তিনি থেকে থেকে ছাড়ছেন সেকেলে কাঁচা রস। আর বাদবাকি বয়স্ক বয়স্কাদের এ আসরে প্রবেশ নিষেধ। জমেছে প্রথম থেকেই। প্রথমেই বাণী নিয়ে এলো এক মুখ ঢাকা থুত্থুরি বুড়িকে। বলল, শিবেন ভাই, ইনি তোমার এক দিদি শাশুড়ি, পেন নাম করো। শিবেন এক মুহূর্তে দিদি শাশুড়ির আপাদ মস্তক দেখে বলল, মাফ করবেন দিদি, এর মুখ না দেখে পেন নাম করতে পারবো না। কেন? শিবেন চোখ ঘুরিয়ে বলল, মানুষটা বুড়ি থুত্থুরি হলেও পা দুখানি কেমন বাচ্চা বাচ্চা, আলতা পড়া যেন। অমনি হাসির হুল্লোড়। দিদি শাশুড়ি লাফিয়ে উঠে ঘোমটা খুলল। দেখা গেল রানীর এক 14 বছরের বোন। ও মা, কি চোখ ভাই জামাইয়ের! আসল দিদিমা বললেন, দূর বোকা জামাই, ওই পায়েই তো খপ করে হাত দিতে হতো। ও মা,
কি অসভ্য, অসভ্যতা কিনা কে জানে, তবুও বাসর ঘরে চোখে চোখে হাসির ঝিলিক, ইশারা, ইঙ্গিত, ঢলে ঢলে গায়ে পড়াপড়ি, ঠাট্টা ও বিদ্রুপে ঘুরে ফিরে একটাই বিচিত্র সংকেতের উঁকি ঝুঁকি। লক্ষ্য করলে এরই মধ্যে চোখে পড়ে কোনো চোখে চাপা বিদ্বেষ কিংবা বিষাদ, সে খুবই নগণ্য, আসলে বাসর জাগে যৌবনের আসরে। কেউ বলে, এই রানী চোখ তুলে দেখ। শিবেন বলে ঠোঁট টিপে, কার দিকে? আবার হাসি। কি মুখ ফোড়, অর্থাৎ জামাই একেবারে এক্সপার্ট। তারপরে গান, জামাইকে গাইতে হবে। সে মাথা নেড়ে একেবারে অস্বীকার করল, আসলে তার হাত ইলেকট্রিক গিটারে খেলে ভালো। বাণী বলল, হেরে গেলে ভাই শিবেন, তবে শোনো এবার আমার বোনেদের গান। বলে সে একে একে ডাকতে লাগলো, আর একে একে এসে বসতে লাগলো হারমোনিয়ামের সামনে। সবাই যখন এলিয়ে পড়ল গান গেয়ে, তখন শেষ রাত্রির ওস্তাদের মতো শিবেন টেনে নিল হারমোনিয়ামটাকে। গলা সুরে বোঝা গেল একেবারে আনাড়ি নয়, গজল সুরে গাইল। সবাই বলে উঠল, ইস কি মিথ্যুক লোক রে বাবা। অর্থাৎ জামাই গান জেনেও মিথ্যে বলেছে। গায়িকারা একেবারে মুষ্টে না পড়লেও হেরে যাওয়ার পাল্লাটা যেন ভার হয়ে রইল তাদের দিকেই। ঠোঁট বেঁকিয়ে হেসে বলল এবার এক্সপার্ট শিবেন, আমাকে তো হলো অনেক টেস্ট, এবার আপনাদের হোক। বলে পকেট থেকে বার করলো মস্ত বড় চামড়ার পার্স। একখানি নতুন 10 টাকার নোট রাখলো সামনে। অন্য পকেট থেকে গোল্ড ফ্লেকের টিন বের করে একটা সিগারেট নিয়ে বলল, নিজের হাতে সিগারেট ধরিয়ে যে দিতে পারবে 3 টান, তাকে 10 টাকার নোট। কে পারেন? অমনি নারী বাহিনীতে হাসি উত্তাল, ঢেউ ঢলাঢলি। কি চালাক! বাণী বলল ঠোঁট উল্টে, পারিনে ভেবেছ? তবে সিগারেটই যদি টানবো 10 টাকা কেন, ওটা ডাবল হোক। তাই সই। শিবেন রাখলো আর একটা নোট। অপ্রস্তুত বাণী এবার হেসে উঠল খিলখিল করে। ঠাট্টা করেও ভদ্রলোকের মেয়ে একবার সিগারেট টানলেই যে তার ভ্রষ্ট দোষ হয়, এটাই সে জানে। তাছাড়া ঠোঁটে সিগারেট, মুখে ধোঁয়া। মা গো! বলল, ওয়াক ও, আমি 100 টাকায়ও পারবো না ভাই। অনেকেই হেসে হেসে বলল, আমি পারি, আমি পারি। কিন্তু কেউ পারল না। যেন হয়তো পারত কেউ কেউ, শুধু নির্জনে দুজনের বাজি হলে। কিন্তু এত মেয়ের মধ্যে সভাস্থলে বসে তা কি পারা যায়? ছি, বলবে কি লোকে? কেবল অনেকের হাস্যদীপ্ত চোখে ছায়া জেগে রইল দুটি 10 টাকার নোটের, আর নোটে ছাপা সিংহের হিংস্র দাঁত ভ্যাংচাতে লাগলো তার চেয়ে কড়া হাসিতে। জয়ের উল্লাসে যেন এই হাসিটি তীব্র ঠাট্টায় জ্বলতে লাগলো শিবেনের ঠোঁটে। ওদিকে সানাইওয়ালাটি খেপে গেছে। চোখের বানে বিধলে পড়ান এ বাসরের দক্ষিণ জানালায় দীর্ঘশ্বাস ঝরে বকুলের বাতাসে। শিবেন বলল, পারলেন না কেউ? এদিকে জিজ্ঞেস করে দেখুন। বলে ইশারায় দেখিয়ে দিল বাঁয়ে কোণে রানীকে। একজন বলল, কিলো রানী। রানী লজ্জায় হারিয়ে গেল সিল্কের শাড়িতে। হঠাৎ একজন বলল, আমি পারি। সবাই ফিরে তাকালো সেদিকে। রানীর পিস্তত বোন মায়া। চোখে মুখে নেই এমন কিছু বাসরের চাকচিক্য, বরং রুক্ষ চুলগুলি বাতাসে মুখে এসে পড়েছে। দেখতে এরকম। বয়স হবে 20-22। এসেছে কলকাতা থেকে। লেখাপড়া জানা মেয়ে, একলা এসেছে। সবাই দেখল মায়া টিপে টিপে হাসছে, আর সকলের মতোই যেন ছলনার হাসি। হেসে উড়িয়ে দিল সবাই। শিবেন বলল, সত্যি? মায়া বলল, মিথ্যে বুঝি? ভেবেছেন হেরে যাব সবাই? দিন সিগারেট আর দেশলাই।
সবাই হেসে উঠল খিলখিল করে, সবচেয়ে উচ্চ কণ্ঠ বাণীর। তবু যেন হাসিটা সকলের একটু লাগাম ধরা, একটু চমকে চমকে উঠছে সকলের ভ্রু। পর মুহূর্তেই হস করে জ্বলল দেশলাইয়ের কাঠি। দেখা গেল মায়া ঠোঁটে সিগারেট ধরিয়ে 2 আঙুলে ধরে গুনে গুনে টান দিল 3টি, যেন কত এক্সপার্ট। তারপরে হাসি। আশা ছিল হেসে উঠবে সকলে, কিন্তু মায়ার ঠোঁটের ফাঁকের ধোঁয়া যেন চেপে বসল সকলের মুখে। কি যেন ঘটে গেল, বন্ধ হলো হাসি। সকলের চোখে চোখে কি কথা বিনিময় হলো নিঃশব্দে। চাপা বিদ্বেষ ও ঘৃণা দেখা দিল চোখ ও ঠোঁটের কোণে। 62 হয়ে উঠল অ্যাসিডের গন্ধ পাওয়া সাপের মতো থমকানো সন্দিগ্ধ। শিবেনের ডগলাসি গোঁফের ফাঁকে দেখা দিল মাছের গন্ধ পাওয়া অভিজ্ঞ চতুর বেড়ালের হাসি। মায়ার দিকে ফেরানো তার একটি চোখ একটু ছোট হয়ে এলো। ভাবখানা চিনেছি বলে উঠল, গুড, একে বলে স্পোর্টিং স্পিরিট, আমার খুব ভালো লাগে বলে নোট 2খানি তুলে দিলে মায়ার হাতে। দেওয়ার সময় একটু যেন আঙুলের চাপ লেগে গেল মায়ার হাতে। মনে মনে চমকে থতিয়ে গেল মায়া, তবু মুখে হাসল ফিক ফিক করে। আর সবাই হাসবার চেষ্টা করল, কিন্তু একেবারে খাপ ছাড়া হাসি। কোথাও ভাঙন ধরে গেছে। প্রথমে একেবারে নির্বাক হলো বাণী। সে হঠাৎ বলল, আসছি ভাই শিবেন, বলে সে বেরিয়ে গেল। তারপর একে একে বিদায় নিতে লাগলো সবাই জমাটি আসর ভেঙে। সকলের দৃষ্টি মায়ার মুখের কাঁথায় ছুঁচের ফোঁড় দিয়ে গেলে মায়াও উঠল, হাসলো তেমনি শিবেনের মুখের দিকে চেয়ে। এর মধ্যেই যেন বসে গেছে চোখের কোল, একটু ত্রাস, সামান্য বিষণ্ণতা। গোঁফ বাঁকিয়ে একটু ঢুলু ঢুলু চোখে যেন একটু অর্থপূর্ণ হাসি হেসে ঘাড় নাড়ল শিবেন। জিজ্ঞেস করল, বাড়িটা কোথায় কলকাতায়? মায়া বলল, 3/12 ভবানী পাঠক লেনে। কিন্তু বিদ্বেষে চোখ জ্বলছে কোণে রানীর। দিদিমা বললেন ফিসফিস করে, সুবর্ণ বিধবা হয়ে মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছে। সুবর্ণ মায়ার মায়ের নাম। এতক্ষণে সানাইওয়ালাটার তাড়ি গেলা দমভরা হৃৎপিণ্ডে অবসাদ এসেছে। সুরটা যেন কেমন এখন, চোখের জলে কেঁদে কেঁদে তোমারই পথ চাহি গো সুরে বাজছে। বাসরের ঘরে আসর ভেঙেছে বটে, উৎসবের শেষে ভোজ ভাঙায় এঁটো কাটার হাটে বসেছে আর একটি আসর। রানীর বাবা মাও আছেন সেখানে। সেখানে ছি ছি, ফিস ফিস, ঘৃণা ও বিদ্বেষ। শুধু তাই নয়, এমনকি শুধু টাকার হ্যাংলামিও নয়, আত্মীয় স্বজনের মুখে চুনকালি মাখা লোভ ও অভ্যাস নোংরামিটুকু টের পেয়েছে সবাই। বাণী বলল, জামাই তো বোকা নয়, স্পষ্ট দেখলাম সে কিরকম করে হাসছে। চানকে দেখে ভাবলো তার শালীরা বুঝি সবাই এই রকম, সকলের মাথায় হেঁট। মায়া এসে দাঁড়ালো কাছে, অমনি সবাই চুপ হয়ে গেল। সকলের চোখ থেকে ছুটে এলো রাশি রাশি কাঁটা। মায়া যেন এসব দেখেও দেখল না, টাকার কথাও তুলল না একবার হেসে। মুখে ছড়ানো রুক্ষ চূর্ণ চুল সরিয়ে হেসে জিজ্ঞেস করল রানীর মা সুখদাকে, মামিমা, বড্ড ঘুম পেয়েছে, কোথায় শোবো? সুখদা অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, বড় বৌমার ঘরে। সবাইকে একবার আর চোখে দেখে হেসে চলে গেল মায়া। তার নরম বুকের ভাঁজে ভাঁজ করা 2টি নোট ভিজে উঠেছে বিনবিনে ঘামে। সেখানে যেন নোটে ছাপা সিংহগুলো গর্জাচ্ছে, আর মায়ার ধুকধুকি বাড়ছে আরো জোরে। বাণী বলল চিবিয়ে চিবিয়ে, আচ্ছা মেয়ে,
পিস্তো তো বউনি হও আর যাই হও, দেখি তোমাকে পারি কিনা সায়স্তা করতে। রাত পোহালো। কথা হলো জলযোগ করে বেলা 10টার গাড়িতে যাবে মেয়ে জামাই। কুসন্ডিকা হবে কলকাতায় ফিরে। কিন্তু সারা বাড়িটাতেই যেন কি ঘটে গেছে। রানীর বৌদি ও বোনেরা, অন্যান্য আত্মীয় স্বজনেরা কেবল ফিসফাস করছে। বাতাসও বইছে তেমনি হুসহাস করে, যেন তিক্ত চাপা স্বরে শুধু বলছে ছি ছি ছি। মায়া চা খাচ্ছিল বড় বউয়ের ঘরে। রানীর ছোট বোন এসে ঠোঁট বেঁকিয়ে বললে, মায়াদি, মা ডাকছে তোমাকে খাবার ঘরে। চকিতে একটু ছায়া খেলে গেল মায়ার চোখে। তারপর ঠোঁট টিপে হাসল। ভেঙে পড়া বাসি খোঁপা গোছাবার চেষ্টা করলো একটু। আঁচল গুছিয়ে নিল, হাত চাপল একটু বুকে। এসে দেখল গুরুতর ব্যাপার, যেন সভা বসেছে। সুখদা আছেন, বসে আছেন তার স্বামী প্রকাশ রঞ্জন, শত হলেও তারই ভাগ্নি। বাড়ির বউয়েরা মেয়েরাও আছে, আরও আছে আত্মীয় স্বজন 2-4 জন। সবচেয়ে বেশি আছে বাণী নিজে, এমনকি রানীও আছে গাঁটছড়া কাঁধে নিয়ে। শিবেন গেছে বাইরের ঘরে বন্ধু দীনেশের কাছে। সকলের মুখ গম্ভীর। দিদিমা বললেন ফিসফিস করে, একে কলকাতায় বাস, তাই অভাব, 12টা বেজে গেছে মেয়ের। সুখদা বললে মায়াকে, ঠাকুরঝি কি তোকে এসবও শিখিয়েছে? মায়া যেন বোঝেনি কিছুই, বড় বড় চোখ তুলে বলল, কি? দপ করে জ্বলে উঠল বাণী, ন্যাকামো করিস নে, এই সিগারেট বিড়ি খাওয়া কতদিন চলছে? মায়ার কটা কটা মুখ কালো হলো একটু, বলল, আমি তো খাইনে। বাণী জ্বলে উঠল আরো, তিক্ত গলায় বলল, তবে বুঝি টাকা পেলেই খাস? সারা ঘরের চোখগুলি নিঃশব্দে যেন ওই কথাই জিজ্ঞেস করলো তাকে। মায়া যেন কতই অবাক, এমনি স্বরে বলল, সিগারেট খেলে কেউ টাকা দেয় নাকি? কে যেন বলে উঠল, কি বাজি। মায়া আবার বলল, ও তো জামাইবাবুর সঙ্গে বাজি হয়েছে তাই। সভার প্রতিনিধি নেত্রী বাণী ফুঁসে এলো শিখার মতো, ওসব জানি, কারা বাজি লড়ে সিগারেট ফোকে তাও জানি, কিন্তু এ বাড়িতে ওসব চলবে না। যা, টাকা ফিরিয়ে দিয়ে আয় শিবেনকে। মায়ার মনে হলো বুকের মধ্যে সিংহগুলি আঁচড়া আঁচড়ি করছে। বলল, টাকা তো আমাকে জামাইবাবু দিয়েছেন। আরো জোরে ঝেঁকে উঠল বাণী, অতবার জামাইবাবুর সোহাগ দেখাতে হবে না, দিয়ে আসতে হবে টাকা। নিঃশব্দে ক্রুদ্ধ চোখে সমস্ত ঘরটাই সাই দিল বাণীর কথায়। এমনকি রানীও মনে মনে বলল, শয়তান কোথাকার। মায়া বলল শান্ত ঝিমধরা অথচ পরিষ্কার গলায়, কেন টাকা দিতে যাব বাণীদি? রাগে ও ঘৃণায় রুদ্ধশ্বাস সমস্ত ঘরটা। বাণী যেন মারতে এলো, ওসব জানি নে, ওসব করে টাকা নেয়ার ঢের জায়গা আছে, এখানে চলবে না। মায়া বলল আরো পরিষ্কার গলায়, দিতে হয় তোমরা দিয়ে এসো, আমি নিজে পারবো না। বলে সে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। সারা ঘরটা অসহ্য রাগ ও ঘৃণায় নির্বাক। আরো আশ্চর্য, টাকাটা কিন্তু বের করলো না মায়া কিছুতেই। ভেঙে পড়া খোঁপাটা দেখিয়ে চলে গেল বাইরে। সুখদা তিক্ত গলায় বললেন স্বামীকে, কি ভাগ্নি তোমার, 2 কলম লিখে একটু বোনকে জানিয়ে দাও। তাই ঠিক হলো, অন্তত বাড়িতে গিয়ে যাতে মায়ের কাছে ধরা পড়ে মায়া। তবুও জ্বলতে লাগলো সারা ঘরটি। ওদিকে আবার তাড়া আছে মেয়ে জামাই বিদায়ের। আর এই সময়ে বাইরের ঘরে জমে গেছে শিবেন আর দীনেশ। দীনেশ চোখ বড় করে বলল, মাইরি। শিবেন বলল, মাইরি, এমন ফুকলে মিনার্ভা ক্যাফের মিস ক্যাথিকেও বলে ওদিকে থাক। শিবেন মুখুজ্জের চোখকে অত সহজে ফাঁকি দেয়া যায় না, মুখ দেখেই বুঝেছি।
চট করে মেরে নিলে 20 টাকা, ঠিকানা নিয়ে নিয়েছি। দীনেশ বলল, সত্যি? গুড বয়, কাজ সেরেই রেখেছিস। তবে শিবেন বলল, ব্যবসা করি প্লাইউডের, কাঠ যতই পাতলা হোক ব্রেন ঠিক ভারী আছে বাবা। দুই বন্ধু হাসলো চোখে চোখে চেয়ে। তারপর যাওয়ার সময় এলো ঘনিয়ে। সকলের ব্যস্ততার ফাঁকে সুখদা ও প্রকাশ রঞ্জনকে প্রণাম সেরে নিল মায়া, হাতে ছোট্ট একটি পুটুলি। কেউ কিছু জিজ্ঞেসও করলো না, বললও না থাকতে। প্রকাশ রঞ্জন তার হাতে একটি চিঠি দিয়ে বললেন, তোর মাকে দিস আমার চিঠি, না দিলেও আমি জানতে পারবো পরে। মায়া ঘাড় নেড়ে চলে গেল। কেবল এই ব্যস্ততার মধ্যেও সারা বাড়িটা এক মুহূর্ত বিস্মিত অসহ্য ক্রোধে দেখল তার চলে যাওয়া। সানাইওয়ালা বাজাচ্ছে একটি চেনা ভৈরবী সুরের গান। বিদায় দিতে অনেকেই এলো স্টেশনে, বাণীও আছে। কয়েক মিনিট দেরি আছে গাড়ির। শিবেন আর দীনেশ সিগারেট খাওয়ার জন্য একটু সরে গেল ভিড়ের মধ্যে। হঠাৎ চোখে পড়ল মায়াকে, দাঁড়িয়ে আছে বুকে আড়াআড়ি হাত রেখে। শিবেন নাম ধরেই ডাকল, মায়া না? নাম শুনে চমকে ফিরল মায়া। এক মুহূর্ত অবাক হয়ে হঠাৎ হেসে বলল, কে জামাইবাবু, এই গাড়িতে যাচ্ছেন? শিবেন দীনেশের দিকে একবার দেখে বলল, হ্যাঁ, তুমি কি এই গাড়িতেই যাচ্ছ? তুমি? সম্বোধন শুনে যেন ঝিলিক দিয়ে উঠল মায়ার হাসি। বলল, হ্যাঁ। তবে এক কামরাতেই চলো। কোন ক্লাসের টিকিট আপনাদের? সেকেন্ড। তোমার থার্ড? তাও হোক না, 4 দিয়ে দেব। চলো চলো। হাত না ধরেও যেন তাকে হাত ধরে টেনে নিয়ে এলো শিবেন। তার শিকারী জীবনের অভিজ্ঞতা বোধহয় একবারও মনে করল না নতুন বউ রানীর কথা। আর সকলের চোখে দেখা দিল এক অশুভ সংকেত। বাণী বলে দিল রানীর কানে কানে, সাবধান, ডাইনি পিছু নিয়েছে। গাড়ি এলো, সঙ্গে গেল রানীর ছোট্ট বোন, আর ছিলেন পিতৃহীন শিবেনের বরকর্তা মেসোমশাই। বাণী যেন তাকেও চোখ দিয়ে বলতে চাইল, সাবধান। লোকাল ট্রেন চলল ধিকিয়ে ধিকিয়ে। মায়া বসেছে রানীর পাশে, কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে রানী। রাগে, ঘৃণায় ও অভিমানে নতুন বইয়ের চোখে আসছে জল। বাপ মাকে ছেড়ে আসার কান্নাটা চাপা পড়ে গেল। শিবেন আর দীনেশ রয়েছে পাশাপাশি, মায়াদের মুখোমুখি। মেসোমশাই বসেছেন একটু দূরে। এমনিতেই তিনি কিঞ্চিত কৃপাপ্রার্থী শিবেনের কাছে। ওরই পয়সায় কেনা নতুন জামাকাপড় পরে সেজে এসেছেন বরকর্তা। ভয়ও করেন কিছু কিছু। দীনেশকে মায়ার সঙ্গে পরিচয় করিয়ে দিল শিবেন। তারপর বলল, না বলেই চলে এসেছিলে যে তুমি? মায়া বলল, ভেবেছিলাম গাড়ি ধরতে পারবো না। শিবেনের গোফের ফাঁকে হাসিটুকু যেন চাপতে পারছে না নিজেকে। আড়ে আড়ে দেখছে রানীকে। ভগ্নিপতির চেয়েও একটু বেশি রস গলায় ঢেলে বৌভাতের বিশেষ নিমন্ত্রণ জানালো মায়াকে। তারপর বলল, আজই চলো না। মায়া হেসে ঘাড় নাড়ল নীরবে। একটু যেন বিদ্রূপের সুরেই বলল শিবেন, কেউ কিছু ভাববে? ঠোঁট টিপে হেসে ঘাড় নেড়ে সায় দিল মায়া। কথা শেষ হতে চায় না শিবেনের। দীনেশ শুধু চেয়ে আছে খানিকটা নির্লজ্জের মতো। একবার মায়া কথা বলতে গেল রানীর সাথে, কিন্তু সেখানে সিল্কের শাড়ি যেন কোঁচকানো পাথর হয়ে গেছে। কথা নেই, মুখও ফেরালো না। গলার কাছে যেটা ঠেকেছিল রানীর, সেটা গলে পড়ছে চোখ দিয়ে। আর মায়ার বুকের মধ্যে আঁচড়াচ্ছে শানিত নখে সেই জানোয়ারগুলি। এলো শিয়ালদহ স্টেশন। শিবেন মায়াকে বলল, একটু আড়ালের ফাঁকে, তোমাদের বাড়ি যাব শিগগিরই। তারপর ট্যাক্সি ডাকা। বিদায় নিল মায়া। শিবেন আর দীনেশ সেদিকে দেখে মুখোমুখি ফিরল দুজনে।
ভবানী পাঠক লেনে সন্ধ্যা নামো নামো একটি বন্ধ কানা গলি। ফাল্গুনের শেষ বাতাস এখানে ভুলে ঢোকে কখনো কখনো, ঢোকে রোষে দিশাহারা হয়ে। মায়া এলো এই সময়ে। 3x12 বাড়িটা একেবারে শেষে। একতলার দক্ষিণ চাপা ঘরটা মায়াদের। লাইটের কানেকশন নেই। হেরিকেন জেলে পড়তে বসেছে 14, 12, 10, 8 বয়সের 4টি ছেলে মেয়ে। মায়ার ছোট ছোট ভাই বোন। তার বড় 18 বছরের ভাইটি নিশ্চয়ই গিয়েছে টিউশনিতে। মায়া বড় সকলের। এক কোণে বিছানায় শুয়ে আছেন অসুস্থ মা সুবর্ণ। স্বামী মারা গেছেন 4 বছর। সবকিছুর সঙ্গে এখনো সেই শোকটুকু চেপে আছে বুকে। লাফিয়ে উঠল ভাই বোনেরা, মা, দিদি এসেছে, বিয়েতে খুব খেয়েছিস না? মায়া হাসল একটু। সুবর্ণ পাশ ফিরলেন আস্তে আস্তে। বললেন, মায়া এলি? হ্যাঁ মা। কি এনেছিস দিদি অতগুলি? দেখাচ্ছি, বস আগে। সুবর্ণ বললেন, দুপুরে ফিরবি বলেছিলি। মায়া বলল, ফিরতাম, কিন্তু সীতাদির জামা কাপড়গুলি ছেড়ে দিয়ে একেবারে নিজেরটা পরে এলাম মা। তাছাড়া একটু ঘুরে এসেছি। বিয়ে হলো ভালো মতো? বর কেমন? সবাই ভালো মা। আমার কথা কিছু বলল দাদা বৌদি? হ্যাঁ, দুঃখ করল অনেক। নিঃশ্বাস ঝরল সুবর্ণের। তারপর মায়ার দিকে ফিরে মনটা চমকালো একটু। উৎকণ্ঠিত হয়ে বললেন, তোকে অত শুকনো দেখাচ্ছে কেন রে মায়া? হাতে ওগুলো কি? মায়া হেরিকেনটা সামনে এনে মায়ের কাছে বোঝা মুক্ত করল। বলল, তোমার সেই 8 টাকা দামের ওষুধটা এনেছি মা। উদ্বেগ ভরা গলায় জিজ্ঞেস করলেন সুবর্ণ, কোত্থেকে রে? মায়া নিঃশব্দে হেসে বলল, বলছি। আর হেনা, মিনু, নন্টি, বিরুর জন্যে 4টে জামা। অমনি 4 জনে ছো মেরে তুলে নিল জামা। সুবর্ণ তেমনি ব্যাকুল গলায় বললেন, কোথায় পেলি টাকা? মায়া হেসে বলল, বলছি গো, বলে প্রকাশ রঞ্জনের চিঠিটা দিল সুবর্ণকে। তোমাকে চিঠি দিয়েছেন মামা। সুবর্ণ রুগ্ন চোখে ভ্রু কুঁচকে পড়লেন চিঠি। বেশ বড় চিঠি। তারপর অনেকক্ষণ চোখ বুজে পড়ে রইলেন চিঠিখানা বুকে নিয়ে। মায়া নিঃশব্দে বসে রইল মায়ের কাছে। ছোট ছোট ভাই বোনেরা তখন জামা দেখতে ভালো মন্দের বিচারে মগ্ন। আচমকা নিঃশ্বাস ফেলে বললেন সুবর্ণ, সিগারেট কি খেয়েছিস আর কখনো? মায়া বলল, না মা। সুবর্ণ চোখ তুলে বললেন, কষ্ট হয়নি? মায়া কথা বলল না। সুবর্ণ ডাকলেন, মায়া। মায়া বলল, হ্যাঁ মা, বড় বিচ্ছিরি গন্ধ, সহ্য করতে পারিনি, রাত্রে বমি হয়ে গেছিল। সুবর্ণ বললেন, তবুও। আর কিছু বলতে পারলেন না। রুগ্ন হাত দিয়ে কাছে টানলেন মায়াকে। মায়ার জল ভরা চোখ দুটি আঁচল দিয়ে মুছিয়ে বললেন রুদ্ধ গলায়, কাঁদিস নে। জোয়ারের ভরা গঙ্গার মতো নিঃশব্দ হয়ে রইল দুজনে।